أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাজিল তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমার ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র এটার ক্লাস আমি তোমাদের আজকে নিব। আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি। আজকে আমরা ইতিহাসের দ্বিতীয় পত্রের সুলতান মাহমুদ সম্পর্কে পড়ব। বিশেষ করে আমরা আজকে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল এটা সম্পর্কে জেনে নেব। তাহলে আমরা আজকে পড়ব সুলতান মাহমুদ এর ভারত অভিযানের কারণ ও ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আলিমে পড়ে এসেছো, ইতিপূর্বেই জেনেছো যে সেখানে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন হয়ে থাকে, আর ফাজিলে তৃতীয় বর্ষের ইতিহাসের প্রশ্নগুলো বড় আকারে প্রশ্ন হয়ে থাকে। যেমন আমি বোর্ডে যেটা লিখেছি তোমরা দেখেছো যে সুলতান মাহমুদ সম্পর্কে যদি আমরা পড়তে যাই তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং ফলাফল কী ছিল। শিক্ষার্থী বন্ধুরা, সুলতান মাহমুদের সম্পর্কে যদি আমরা পড়তে যাই প্রথমেই আমরা তার পরিচয়টা জেনে নিব। সুলতান মাহমুদ ভারতে অভিযান কেন করেছিলেন তার মানেই এখান থেকেই বোঝা যায় তিনি অন্য কোনো দেশের অধিবাসী ছিলেন, তিনি ভারতের অধিবাসী ছিলেন না। সুলতান মাহমুদ 971 খ্রিস্টাব্দে গজনিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সবুকতুগিন। এই সবুকতুগিন মূলত গজনিরই একজন শাসক বা সুলতান ছিলেন। এরপরে সবুকতুগিন যখন মৃত্যুবরণ করেন তখন তিনি তার কনিষ্ঠ পুত্র ইসমাইলকে সিংহাসনের জন্য মনোনীত করে যান। কিন্তু পরবর্তীতে সুলতান মাহমুদ যুদ্ধে তার কনিষ্ঠ ভ্রাতা ইসমাইলকে পরাজিত করে তোমার দিল্লির গজনির সিংহাসনে অধিষ্ঠিত হন বা বসেন। সুলতান মাহমুদ গজনির সিংহাসনে বসেন 997 খ্রিস্টাব্দে এবং ভারত উপমহাদেশে তিনি প্রথম অভিযান পরিচালনা করেন বা ভারতে তিনি প্রথম আসেন 1000 খ্রিস্টাব্দে। তো এই 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ 17 বার ভারতে অভিযান পরিচালনা করছেন এবং প্রতিবারেই তিনি বিজয়ী ভেসে
আবার গজনিতে ফিরে গেছেন। শুধুমাত্র একবার প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি তার অভিযানটাকে অসমাপ্ত রেখে ভারতে বিজয় না করে যে অংশে অভিযান করেছিলেন আবার গজনিতে ফিরে গেছেন। তো মোটামুটি আমরা বলতে পারি সুলতান মাহমুদ প্রতিবারে বিজয়ী ভেসে গজনিতে ফিরে গেছেন। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, তাহলে কেনই তিনি এখানে অভিযান করলেন আবার ফিরে গেলেন, এগুলো আমরা পরবর্তী একটু পরেই আলোচনা করব। তো সুলতান মাহমুদ জন্মগ্রহণ করেন 971 খ্রিস্টাব্দে, সিংহাসনে আরোহণ করেন 997 খ্রিস্টাব্দে এবং ভারত উপমহাদেশে তিনি অভিযান পরিচালনা শুরু করেন 1000 খ্রিস্টাব্দে এবং 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সর্বমোট 17 বার ভারতে অভিযান পরিচালনা করছেন। সুলতান মাহমুদ কি কারণে এই ভারতে অভিযান পরিচালনা করেছিলেন, এই কারণগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে কয়েকটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। যেমন তিনি এদেশে হয়তো রাজনৈতিক কারণে অভিযান পরিচালনা করেছিলেন, তিনি ধর্মীয় কারণে এদেশে অভিযান পরিচালনা করেছিলেন, নাকি অর্থনৈতিক কারণে এদেশে অভিযান পরিচালনা করেছিলেন। সুতরাং এভাবেই আমরা ভাগ করে, অর্থাৎ সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ সমূহ। প্রথমে আমরা যদি বলি কতে রাজনৈতিক কারণসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাজনৈতিক কারণের মধ্যে আমরা অনেকগুলো আবার কারণ আছে, সেগুলো আলোচনা করব। প্রথম, যেমন ঐতিহাসিক হাবিব একটা মন্তব্য করেছেন, তিনি বলেছেন সুলতান মাহমুদের প্রধান সংকল্পই ছিল একটি তুর্কি পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এই সংকল্পর কারণে, অর্থাৎ এই যে তার একটা তোমার স্ট্রং ডিজায়ার, এখান থেকে তিনি উৎসাহিত হয়ে ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। ঈশ্বরী প্রসাদ বলেন সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল একমাত্র রাজনৈতিক, তিনি কোনো ধর্মীয় বা অন্য কোনো কারণে এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেন নাই। এছাড়া এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা ঈশ্বরী প্রসাদ বলেছেন যে ধর্মীয় কোনো কারণে করেন, রাজনৈতিক কারণেই করেছেন। তিনি এই যে 17 বার অভিযান পরিচালনা করছেন, প্রতিবারেই বিজয়ী হয়ে আবার ওই অঞ্চলেরই কোনো হিন্দু শাসককে অথবা অন্য কোনো ধর্মের শাসককে তিনি ওই স্থানের রাজ্য ক্ষমতা ছেড়ে দিয়ে আবার গজনিতে ফিরে গেছেন। যখনই তিনি গজনিতে ফিরে গেছেন তখনই দেখা গেছে যার কাছে তিনি দায়িত্ব অর্পণ করেছিলেন সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অথবা তার আনুগত্যকে অস্বীকার করেছে। সুতরাং ওই অঞ্চলে তার আবার অভিযান পরিচালনা করতে হয়েছে। সুতরাং এই বিশ্বাসঘাতকতার কারণে বা তার আনুগত্য অস্বীকার করার কারণে তাকে এই ভারত উপমহাদেশের এই যে বিদ্রোহী রাজা যারা ছিলেন তাদের বিরুদ্ধে বারবার অভিযান পরিচালনা করতে হয়েছে বা তিনি অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছেন। সুলতান মাহমুদের মধ্য এশিয়ায় একটি সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনার কারণেই তিনি তার স্বীয় সাম্রাজ্যে
সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তার বিধানের জন্য বা নিরাপত্তার জন্য এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি বলেছি যে সুলতান মাহমুদের পিতা সবুক্তগিন তিনিও একজন সুলতান ছিলেন বা গজনির শাসক ছিলেন। সবুক্তগিন যখন গজনির শাসক ছিলেন তখনও তিনি এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করছিলেন, কিন্তু তিনি সফল হন নাই। সুতরাং পিতার এই যে অসমাপ্ত কাজ বা পিতার যে ইচ্ছা, এটাকে তিনি পূরণ করার জন্য, অর্থাৎ পিতার ইচ্ছাকে পূরণ করার জন্য সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন, এটাও আমরা বলতে পারি। এছাড়া সুলতান মাহমুদ ভারতবর্ষের প্রতিটি অভিযানেই তিনি তার নিজের যে রণকৌশল বা তার যে তেজস্বিতা এবং সাংগঠনিক দক্ষতা, এটার পরিচয় দিয়ে গেছেন এবং ভারতে মুসলিম শাসনের পথটাকে তিনি সুপ্রশস্ত করার মানুষে বা ভারতে যাতে পরবর্তীতে মুসলমানরা এসে শাসন করতে পারে বা তারা অভিযান করে বিজয়ী হতে পারেন, এই পথটাকে কণ্টকামুক্ত করার জন্য বা সুপ্রশস্ত করার জন্য সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। তোমার সুলতান মাহমুদের যখন আমরা এই অভিযানের কারণগুলো পড়বো, তখন আমি প্রথমটা লিখেছিলাম রাজনৈতিক কারণসমূহ। এই যেগুলো আমরা বললাম, এগুলো তোমরা বলতে পারো এগুলোই ছিল তার রাজনৈতিক কারণ। এছাড়া আমরা যদি অর্থনৈতিক কারণগুলোর দিকে দৃষ্টি দেই, অর্থাৎ আমরা এরপরে লিখতে পারি অর্থনৈতিক কারণসমূহ বা অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তোমার কেউ কেউ সুলতান মাহমুদকে বলেছেন যে তিনি অর্থের জন্য এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করছেন, আবার কেউ বলছেন ধর্মপ্রচারের জন্য, কেউ বলেছেন রাজনৈতিক কারণেই তিনি এই উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন। তো আমরা দেখব অর্থনৈতিক কারণগুলোর মধ্যে যে অর্থের জন্য বা তার আর্থিক সংকট থেকে তিনি উত্তরণের জন্য এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে যদি আমরা বলি তাহলে প্রথমেই বলবো সুলতান মাহমুদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন, আর এই কারণেই তিনি একটি বড় সেনাবাহিনী বা সৈন্যবাহিনী পোষণ করতেন। এই সৈন্যবাহিনীদেরকে, বিশাল সৈন্যবাহিনীকে প্রতিপালনের জন্য তার অনেক অর্থের প্রয়োজন ছিল, আর সুলতান মাহমুদ চেয়েছিলেন ভারত উপমহাদেশ থেকে কিছু অর্থ নিয়ে এটা দ্বারা তিনি তার সেনাবাহিনীকে প্রতিপালন করবেন বা সেনাবাহিনী প্রতিপালনের জন্য যে ব্যয় হয় তাই সেই ব্যয়ভার বহন করবেন। তোমার সুলতান মাহমুদ একজন স্থাপত্য শিল্পের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তিনি চেয়েছিলেন তার গজনি নগরীটাকে একটি তিলোত্তমা শহরে রূপান্তরিত করতে, অর্থাৎ তিনি তার গজনি নগরীকে অত্যন্ত সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন। আর এই গজনি নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য তার অনেক অর্থের প্রয়োজন ছিল, আর তিনি সেই অর্থটা এই ভারত উপমহাদেশ থেকে সংগ্রহের জন্য চেষ্টা করেছিলেন। সুতরাং আমরা বলতে পারি অর্থনৈতিক কারণেও অর্থের প্রতি প্রলুব্ধ হয়েও তিনি কিছুটা এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। আমি ইতিপূর্বেই বলেছি যে সুলতান মাহমুদ জ্ঞান, বিজ্ঞান এবং স্থাপত্য শিল্পের একজন পৃষ্ঠপোষক ছিলেন।
আর যেহেতু তিনি জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলা বা স্থাপত্য শিল্পের একজন পৃষ্ঠপোষক ছিলেন, এ কারণে তার অনেক অর্থের প্রয়োজন হতো। সুতরাং এই স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতার জন্য বা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য তার যে অর্থের প্রয়োজন বা তার যে অর্থ ব্যয় হতো, তা কিছুটা হলেও ভারত উপমহাদেশের থেকে সংগ্রহের জন্য তিনি এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান মাহমুদের আগেও অনেক মুসলমানরা এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারত উপমহাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ ছিল, এটা সুলতান মাহমুদের অজানা ছিল না। সুতরাং প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন, এটাও আমরা বলতে পারি। সুলতান মাহমুদ একজন ন্যায় বিচারক ছিলেন। তিনি তার গজনিতে সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য সবসময় চেষ্টা করতেন এবং এর জন্য তাকে অনেক অর্থের ব্যয় হতো, অর্থ যেটা গজনি থেকে তিনি সংগ্রহ করতে পারতেন না। সুতরাং সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, এই অর্থটাও তিনি এই ভারত উপমহাদেশ থেকে কিছুটা হলেও সংগ্রহের জন্য চেষ্টা করেছিলেন এবং এই অর্থের কারণেই ভারত উপমহাদেশে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান মাহমুদের এগুলোই ছিল অর্থনৈতিক কারণ। এছাড়া আমরা আরেকটি ভাগে ভাগ করে তার ভারত উপমহাদেশে অভিযান এর কারণ আলোচনা করতে পারি, সেটা হলো ধর্মীয় কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ কেউ বলেছেন সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তিনি অভিযান পরিচালনা করেছেন এবং স্বীয় নিরাপত্তার জন্য মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছিলেন, এই কথা অনেকে বলেছেন। অর্থাৎ ইসলাম প্রচারের জন্যই বা ইসলাম প্রচারে নিমিত্তে যুদ্ধ অভিযানে তিনি বেশি প্রবৃত্ত হয়েছিলেন বা ইসলাম প্রতিষ্ঠার জন্য এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন। যারা এই কথাগুলো বলেন এটা পুরোপুরি সত্য নয়, কারণ এই অভিযোগগুলো এই কথাগুলো যদি সত্য হতো তাহলে আমরা দেখেছি সুলতান মাহমুদ যখন ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন তখন যুদ্ধের সময় হয়তো কিছু কিছু মন্দিরের ক্ষতি সাধিত হয়েছে, কিন্তু এছাড়া তিনি অনেক সুযোগ পেয়েছেন ভারতে থাকার জন্য, কিন্তু কখনো তিনি কোনো মন্দির ভাঙচুর করেন নাই। এছাড়াও একটি বিষয় এখানে লক্ষণীয়, আমরা দেখব কিছু কিছু অভিযানে তিনি বিজয়ী হয়ে আবার ওইখানে যে হিন্দু শাসক ছিলেন তার উপর ওই স্থানের শাসনভার ন্যস্ত করে তিনি আবার তার গজনিতে ফিরে গেছেন। এছাড়া সুলতান মাহমুদের সেনাবাহিনীতেও অনেক হিন্দু ধর্মের লোক ছিলেন। সুতরাং একথা আমরা বলতে পারি যে তিনি একজন ধর্মযোদ্ধা ছিলেন না বা ধর্মীয় উদ্দেশ্যে তিনি একেবারেই এই উপমহাদেশে অভিযান পরিচালনা করছে, এই কথাটা আমরা কখনোই বলতে পারি না। এছাড়া যদি তিনি ধর্মীয় কারণে এদেশে অভিযান করেই থাকতেন তাহলে আমরা জানি গাজী সালাউদ্দিন একটি নীতি নিয়ে যুদ্ধ করতেন। তিনি মনে করতেন যুদ্ধে যদি বেঁচে যায়, অর্থাৎ যুদ্ধে বাঁচলে গাজী আর মরলে শহীদ, এই যে জেহাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেননি। সুতরাং আমরা বলতে পারি ধর্মীয় কারণে সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
কারণের কি কারণে সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করছেন এর নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি সুলতান মাহমুদ মূলত কিছু রাজনৈতিক, অর্থনৈতিক এবং কিছু আদর্শিক কারণে এই ভারত উপমহাদেশে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। অর্থাৎ সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে ধর্মীয় কারণে অভিযান পরিচালনা করেননি, আর এই দেশে স্থায়ীভাবে শাসন করার জন্য মানুষেও হয়তো সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেননি। কারণ ঈশ্বরী প্রসাদ একটা কথা বলেছেন, হি কেম, বার্নড, কিলড, প্লান্ডার্ড, ক্যাপচার্ড অ্যান্ড ওয়েন্ট। অর্থাৎ সুলতান মাহমুদ এখানে আসলেন, কিছু জ্বালাও পোড়াও করলেন, কিছু হত্যা করলেন, কিছু লুটপাট করলেন, কিছু স্থান জয় করলেন, আবার তিনি তার স্বদেশে ফিরে গেলেন। সুতরাং স্থায়ীভাবেও এখানে তিনি বসবাসের জন্য বা স্থায়ীভাবে ভারত উপমহাদেশ শাসন করার জন্য সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেননি। কেউ কেউ সুলতান মাহমুদের বিরুদ্ধে মন্দির ভাঙার অভিযোগ এনেছেন, বা কেউ কেউ বলেছেন তিনি ছিলেন মন্দির নিধনকারক একজন শাসক। মূর্তি ভঙ্গকারী হিসাবে সুলতান মাহমুদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় তাও কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ সুলতান মাহমুদ যুদ্ধের সময় দেখা গেছে কিছু কিছু মন্দিরের হয়তো তিনি ক্ষতি করেছেন বা কিছু কিছু মন্দির ভাঙা হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি ভারতের কোনো মন্দিরেই ধ্বংস করেননি। এই ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণসমূহ বা উদ্দেশ্যসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো দেখা যায় তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতে পারে, সুলতান মাহমুদ ছিলেন একজন মন্দির নিধনকারী শাসক, এর সপক্ষে তোমার যুক্তি প্রদর্শন সহ সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল উল্লেখ করো। এখানে একটা বিষয় উল্লেখ্য যে যখন এই ধরনের প্রশ্ন হবে তখনও কিন্তু তোমাকে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণসমূহই একটু বেশি করে লিখতে হবে, আর বিশেষ করে এর সাথে সাথে তার সংক্ষিপ্তভাবে তার পরিচয়টাও তোমাদেরকে দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল কী ছিল সেটা আলোচনা করব। ফলাফলগুলো আমরা রাজনৈতিক ফলাফল কতটুকু ছিল, সামাজিক ফলাফল কতটুকু ছিল, ধর্মীয় ফলাফল কতটুকু ছিল, বা সাংস্কৃতিক অঙ্গনে সুলতান মাহমুদের এই ভারত আগমনের কি প্রভাব পড়েছিল, এই বিষয়ে এখন আলোচনা করব। আমরা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখব সুলতান মাহমুদের এই ভারত অভিযানের ফলে এই ভারত উপমহাদেশে এর পরবর্তী মুসলমানগণ বা আরবীয়গণ তারই পদাঙ্ক অনুসরণ করে এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন। কারণ সুলতান মাহমুদ যেই গিরিপথ দিয়ে এই ভারত উপমহাদেশে প্রথম আগমন করেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে মুসলিম শাসক মইজুদ্দিন মুহাম্মদ বিন শাম বা মইজুদ্দিন মুহাম্মদ ঘুরি এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। সুতরাং আমরা বলতে পারি সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে মুসলিম শাসন, এই ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ অনেকটাই উন্মুক্ত হয়েছিল। সুলতান মাহমুদের এই অভিযানের ফলে তিনি অনেক দেশ
অনেক অঞ্চলেই ভারতের জয় করেছিলেন, কিন্তু শুধুমাত্র পাঞ্জাবটাকে তার গজনির অন্তর্ভুক্ত করেছিলেন। এই কারণে তার সীমান্তবর্তী অঞ্চলসমূহকে এর দ্বারা অনেকটাই সুরক্ষিত হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সীমান্ত সুরক্ষার জন্য ক্ষেত্রে এই সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফলটা বেশ ফলপ্রসূই হয়েছিল। সুলতান মাহমুদ যখন ভারতে বিজয়ী হন, এর বিজয়ীর ফলাফল আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ একটা কথা বলেছেন যে ভারত অভিযান সীমিত অর্থে সুলতান মাহমুদকে ভারতের নরপতি হিসাবে মর্যাদা দান করে। এর সপক্ষে ডক্টর আর.সি. মজুমদার আরেকটি কথা বলে গেছেন। তিনি বলেছেন, হিজ মিলিটারি লাইফ ইজ এ রেকর্ড অফ আনব্রোকেন সাকসেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুলতান মাহমুদের এই ভারত অভিযানের ফলে তখনকার যেই শাসকেরা এখানে ছিলেন তাদের ক্ষমতা বা প্রতিপত্তি এটা অনেকাংশেই হ্রাস পায়। কারণ সুলতান মাহমুদ যখন এই ভারতে অভিযান পরিচালনা করেন তখন অনেকেই মনে করেছিলেন যে সোমনাথ মন্দির সুলতান মাহমুদের পক্ষে বিজয় করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে সুলতান মাহমুদ যখন সোমনাথ মন্দির বিজয় করেন বা এটাকে অধিকার করেন, তখন হিন্দু রাজন্যবর্গের মধ্যে একটা চরম অনৈক্য, বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং তাদের প্রতিপত্তি অনেকটাই হ্রাস পায় বা কমে যায়। এইটুক ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক ফলাফল। এরপরে আমরা দেখব সুলতান মাহমুদের ভারত অভিযানের সামাজিক ফলাফলটা কীরকম ছিল। সুলতান মাহমুদের ভারত অভিযানের সামাজিক ফলাফলটা ছিল সুদূর প্রসারী। কারণ তিনি যখন এই উপমহাদেশে আসলেন, তার সাথে আরও অনেক মুসলমানরা যখন এই ভারত উপমহাদেশে আসলো, তখন তাদের আচার আচরণ এই ভারত উপমহাদেশের যারা অধিবাসী ছিলেন তারা অবলোকন করলেন এবং সুলতান মাহমুদ ও এদের অনেক বিষয়, সমাজের অনেক বিষয় তিনি জানতে পারলেন। সুতরাং দুই সম্প্রদায়ের সামাজিক আচার আচরণের সংমিশ্রণে নূতন আরেকটি ধারা এটা পরিলক্ষিত হয়। সুতরাং সামাজিক ফলাফলটাও বেশ সুদূর প্রসারী ছিল, এটাই বলবো। আর একটা বিষয়, সুলতান মাহমুদের এই ভারত অভিযানের ফলে, যেটা লেইনপুল বলেছেন যে তার আক্রমণের ফলে এখানে রাজনৈতিক অনৈক্য এবং কঠোর জাতিভেদ প্রথা যেটা ছিল সেটা ব্যাপকভাবে এটার মধ্যে ফাটল দেখা দেয়। সুতরাং আমরা এই দৃষ্টিকোণ থেকেও বলতে পারি সুলতান মাহমুদের ভারত অভিযানটি বেশ ফলপ্রসূ ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সুলতান মাহমুদের ভারত অভিযানের ধর্মীয় ফলাফল এটা দেখব যে কতটুকু ধর্মীয় ক্ষেত্রে তিনি কতটুকু অবদান রেখেছিলেন। আমরা ইতিপূর্বেই বলেছি যে সুলতান মাহমুদ কিন্তু ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই ভারত উপমহাদেশে তিনি অভিযান পরিচালনা করেন নাই। তবে একটি বিষয় এখানে উল্লেখ্য, যেটি ঐতিহাসিক আল-বিরুনি বলেছেন যে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত না হলেও এখানে মুসলিম তাহজিব এবং তমদ্দুনের ক্ষেত্রে এর একটি বেশ সুদূর প্রসারী
প্রভাব লক্ষ্য করা যায়। আর যদিও সুলতান মাহমুদ ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেননি, তবুও তারই পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে মোহাম্মদ ঘুরি আসছেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে অনেক পীর দরবেশ, ফকির, অলি, সুফি সাধক এরা এই ভারত উপমহাদেশে আসছেন এবং ইসলাম প্রচার করছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলতে পারবো যে তার অভিযানের ফলে এদেশে ইসলাম প্রচারের পথ অনেকটা সুপ্রশস্ত হয়েছিল বা উন্মুক্ত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুলতান মাহমুদের এই ভারত উপমহাদেশে অভিযানের ফলে সাংস্কৃতিক অঙ্গনে এর কতটুকু প্রভাব আমরা অবলোকন করি এই বিষয়ে এখন আমরা বলবো। সুলতান মাহমুদের এই ভারতে আগমনের মাধ্যমেই বিজিত হিন্দু ও বিজেতা মুসলমানদের সভ্যতা সংস্কৃতি পরস্পরের সংস্পর্শে আসার সুযোগ পায়। ফলে উভয় সভ্যতা সংস্কৃতির ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। কারণ আর এইটাকে সমর্থন করেই ঐতিহাসিক হেগ বলেছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইন টু দ্য হার্ট অফ ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমি বলবো সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল এই ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। কারণ মধ্যযুগে মুসলমানদের ইতিহাসে ভারত উপমহাদেশের বিশেষ করে ইতিহাসে সুলতান মাহমুদ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আর তিনি একাধারে একজন শ্রেষ্ঠ সেনাধ্যক্ষ, একজন বিজেতা, একজন সুবিচারক, একজন দক্ষ শাসক ছিলেন। আর মূলত তিনি এই ভারত উপমহাদেশে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে এবং কিছু আদর্শিক প্রভাবান্বিত হয়ে এই ভারত উপমহাদেশে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। সুতরাং ভারতে এর মুসলিম ইতিহাসে তার অভিযানের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। আর এ কারণেই হয়তো স্মিথ বলেছেন, সুলতান মাহমুদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করলাম, তার অভিযানের কারণ এবং ফলাফলগুলো বিশেষ করে, আর কিছুটা হলেও আমরা তার পরিচয় দিয়েছি। এখানে আর একটা বিষয় উল্লেখযোগ্য, সুলতান মাহমুদের অভিযানগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা অধ্যয়ন করব। আর যদি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এ ধরনের প্রশ্ন হয়ে থাকে যে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল নির্ণয় করো, তখন কিন্তু তোমাদেরকে প্রথমে সুলতান মাহমুদের কিছুটা হলেও পরিচয়, তারপরে তার অভিযানের কারণ, সংক্ষিপ্ত আকারে তার অভিযানসমূহ এবং পরবর্তীতে তার অভিযানের যে ফলাফল সেগুলো উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে তোমরা সকলে আমাদের সাথে যোগদান করবে এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।